নমস্কার, শুভ সকাল। অনলাইন এডুকেশনের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত যেমন জানাচ্ছি, একই সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। প্রত্যেকটা দিনই আমরা এক একটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করে থাকি, আজও তার অন্যথা হয়নি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ ক্লাস 12-এর ইংলিশ আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে, এবং তার মধ্যে যেই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব অর্থাৎ 3 কোয়েশ্চেন্স, এটা নিয়েই আমাদের আলোচনা থাকবে। সুতরাং যারা স্টুডেন্টরা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছো, টিভি পর্দার সামনে রয়েছে, তারা মোটামুটি একটা সাজেশন টাইপের করে রাখো যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে এবং কোন কোন কোশ্চেনের আনসারগুলো কিভাবে লিখলে পরে সেখানে মার্কস কিছুটা গ্যাদার করা যায়। এই বিষয়টা যদি তোমরা ফোনের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরো, আমাদের সঙ্গে যিনি অতিথি রয়েছেন অর্থাৎ আজকের যিনি শিক্ষক রয়েছেন তার সামনে যদি এই প্রশ্নগুলো তোমরা তুলে ধরো, তাহলে কিছুটা হলেও হয়তো তোমাদের যেই সকল সমস্যাগুলো রয়েছে কোশ্চেন নিয়ে, তার আনসার যে প্যাটার্নটা রয়েছে সেই সকল নিয়ে, সুতরাং এই আলোচনায় কিন্তু সেইগুলো উঠে আসতে পারে এবং যা অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে তোমাদের পরীক্ষার জন্য। এবার তাহলে সময় নষ্ট না করে একেবারে পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যিনি রয়েছেন উপস্থিত অতিথি হিসেবে অর্থাৎ বিশিষ্ট শিক্ষক এই মুহূর্তে জয়ন্ত চট্টোপাধ্যায় তিনি রয়েছেন। জয়ন্ত স্যার, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। এবার সম্পূর্ণভাবে আপনার কাছেই চলে যাব, তার কারণ 3 কোয়েশ্চেন আজ আমাদের চ্যাপ্টারের আলোচ্য বিষয় হতে চলেছে। সুতরাং স্টুডেন্টদের উদ্দেশ্যে প্রথমে আপনি যদি কিছু বলেন। Good morning all the students. Hope you are all well. Your school are closed for long 2 years, so you are not getting your school atmosphere. You don't get to share your tiffin, your playmates in your school, which you got in your school premises. You are not getting such type of atmosphere. Your school has been partly opened, so I think very soon you will get back your school atmosphere. CTVN channel is helping you for long 2 years. So first of all, I will thank to the CTVN channel authority. 3 questions there are 4 parts in class 12. 3 questions is one of the most important short stories. It plays an important role in our life also. First of all, I will explain you the main theme of the story, and then I will discuss you line by line English to Bengali meaning also. I will also explain you the most important questions of this year also, and if I have time in our hand, I will explain you grammatical questions also. 3 questions এই গল্পের লেখক হচ্ছেন লিও টলস্টয়। এই লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান পোয়েট, এসেইস্ট, নভেলিস্ট এবং প্লেরাইট। তিনি অনেক ছোট গল্প লিখেছেন, এসে লিখেছেন, নভেল লিখেছেন। তার বিখ্যাত নভেল হচ্ছে ওয়ার অ্যান্ড পিস এবং আন্না ক্যারেনিনা। এই দুটো গ্রন্থ লিখে তিনি বিশ্ব সাহিত্যের ইতিহাসে বিশেষ সুনাম অর্জন করেন। এই লেখকের শৈশব অবস্থা অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে কাটে। শৈশবেই তিনি তার বাবা মাকে হারান। তারপর এক পিসির কাছে তিনি মানুষ হন। শৈশবের শিক্ষা তিনি বাড়িতেই লাভ করেছিলেন। এবং তোমরা জানো ইতিহাসের বিখ্যাত যুদ্ধ, সেই ক্রিমিয়ার যুদ্ধ, আমাদের এই লেখক পার্টিসিপেট করেছিলেন ক্রিমিয়ার যুদ্ধেতে। তার নাম বহুবার নমিনেটেড হয়েছিল নোবেল প্রাইজের জন্য, কিন্তু আক্ষেপের বিষয় তিনি একবারও নোবেল প্রাইজ পাননি। তার জীবন দর্শন নিয়ে অনেক সিনেমাও হয়েছে এবং তার লেখাগুলো আজও আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করে। এ থেকে বোঝা যায় তিনি কবে লিখেছেন তার লেখা আজকেও আমাদের সমাজের ছেলেমেয়েরা পড়ে আনন্দিত পায়। তিনি কত বড় রাইটার ছিলেন। আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো যে কত সুন্দর গল্পটা তিনি লিখেছেন। এই গল্পের মধ্যে এই গল্পটা কী ধরনের গল্প, এটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। গল্পটা হচ্ছে প্যারাবেল। তাহলে তোমাদের একটা জানতে ইচ্ছা করবে ছাত্ররা যে প্যারাবেল কি বা প্যারাবেল কাকে বলে। তোমরা অনেক শৈশবে অনেক ছোট গল্প পড়েছ। যে গল্পের মধ্যে মানুষের চরিত্র থাকে এবং নীতিগত একটা গল্পের মধ্যে একটা শিক্ষা পাওয়া যায় গল্পটা পড়ে, তাকে বলবো আমরা প্যারাবেল। এর সাথে সাথে আর একটা প্রশ্ন তোমাদের জানতে ইচ্ছা করবে যে ফেবেল কাকে বলে। যে গল্পের মধ্যে পশু পাখি জীব জন্তু ইত্যাদি নিয়ে যে সমস্ত গল্পগুলো তৈরি হয় তাকে আমরা বলবো ফেবেল।
তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্যারাবল কাকে বলে আর ফেবল কাকে বলে। তাহলে আমাদের এই 3 কোশ্চেন্স গল্পটি হচ্ছে একটি প্যারাবল। শর্ট কোশ্চেনে 1 নাম্বার এলে যদি ফেবল প্যারাবল দুটোই উল্লেখ করা থাকে তোমরা কিন্তু প্যারাবেলেই দাগ দেবে। এবার আমরা চলে আসি গল্পের মূল বিষয়ে। গল্পটি এক রাশিয়ান রাজাকে নিয়ে তৈরি। এই রাজার মাথায় 3টে প্রশ্ন আসবে। 3টে প্রশ্ন কি কি এটা পরীক্ষাতে প্রতি বছরে তোমাদের এসেছে, এমন কোনো বছর আসেনি যেখানে এই প্রশ্নটা 3টে আসেনি। সেই 3টে প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো নির্দিষ্ট কাজ শুরু করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? প্রথম কোশ্চেন কি বললাম ছাত্ররা? কোনো নির্দিষ্ট কাজ শুরু করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাদের কি? সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা? এবং আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? এই 3টে প্রশ্ন রাজার মাথায় আসে। রাজা ঘোষণা করলেন যে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরা রাজসভায় এলেন এবং বিভিন্ন রকমভাবে তারা রাজাকে উত্তর দিতে লাগলেন তার প্রশ্নের। কিন্তু রাজা কোনো প্রশ্নের উত্তরই সন্তুষ্ট হলেন না। তার ফলে কি হলো? কেউই পুরস্কৃত হলেন না। রাজার তো প্রশ্ন 3টে জানতে ইচ্ছা করছে এবং তিনি তার প্রশ্নের উত্তর জানতে চান। অবশেষে রাজা খবর পেলেন যে এক সাধু জঙ্গলে থাকে যার প্রচণ্ড উইস্ডম আছে, সেই পারে তার প্রশ্নের উত্তর দিতে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। ওই সাধু আবার রাজাদের সাথে কথা বলেন না এবং দেখাও করেন না। তিনি একমাত্র কাদের সাথে কথা বলেন? সাধারণ মানুষদের সাথে তিনি কথা বলেন। রাজা ঠিক করলেন তার প্রশ্নের উত্তর তো পেতেই হবে, এনিহাও তার প্রশ্নের উত্তর চাই। তাই তিনি ঠিক করলেন যে ওই সাধুর কাছে তিনি যাবেন সাধারণ মানুষের ছদ্মবেশে। তা একদিন তিনি যাত্রা শুরু করলেন ওই সাধুর উদ্দেশ্যে। সাধুর কুটিরে তিনি যাবেন। যাওয়ার পথে তিনি ঘোড়া থেকে নেমে যাবেন। এই ঘোড়া থেকে নেমে যাওয়া কথাটার একটা ইংরাজি আছে বইতেই, ডিসমাউন্টেড। ডিসমাউন্টেড কথাটার মানে হচ্ছে ঘোড়া থেকে নেমে যাওয়া। তা তিনি ঘোড়া থেকে নেমে গেলেন এবং তার যে সমস্ত বডিগার্ড আছে এবং দেহরক্ষী আছে তাদের বললেন যে তোমরা এখানেই অপেক্ষা করো, কারণ তোমরা গেলে তো সাধু জানতে পেরে যাবে, যে আমার পরিচয় জানতে পেরে যাবে যে আমি রাজা। সেই জন্যে তিনি ঘোড়া এবং তার দেহরক্ষী ওই জঙ্গলের মাঝখানে তিনি সবাইকে রেখে দিয়ে তিনি একা সাধারণ মানুষের বেশে কোথায় গেলেন? ওই সাধুর কাছে দেখা করতে গেলেন। সাধারণভাবে হেঁটে গেলেন সাধুর কুটিরে। গিয়ে দেখেন যে সাধু ওখানে মাটি কাটছে। রাজা গিয়ে বললেন যে আমি আপনার কাজে কি সাহায্য করতে পারি? এবং তিনি ওই সাধুর কাজে তাকে সাহায্য করতে লাগলেন। কিন্তু রাজা কী জন্যে গেছেন তোমরা নিশ্চয়ই জানো। ওই 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই সাধুর কাছে গেছেন। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি সাধুকে ওই 3টে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন, কিন্তু সাধু কোনো উত্তর দিল না। ঠিক এমন সময় দেখলেন যে একজন মুখে দাড়িওয়ালা মানুষ তাদের দিকে চিৎকার করে ছুটে আসছে। রাজা চিৎকার আর্তনাদ শুনে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। গিয়ে দেখেন ওই দাড়িওয়ালা মুখে মানুষটির সারা শরীরে রক্তাক্ত এবং তার শরীর রক্তে ভিজে গেছে। তিনি সঙ্গে সঙ্গে তার শুশ্রূষা শুরু করলেন এবং পেটে দেখলেন ছুরির বড় দাগ, ছুরি দিয়ে কেউ তাকে আঘাত করেছে এবং সেই জায়গাতে তিনি ব্যান্ডেজ করে দিলেন এবং তাকে কিছুটা সারিয়ে তোলার চেষ্টা করলেন এবং তিনি কিছুটা সেরে উঠলেন। সেরে ওঠার পর ওই ব্যক্তিটি রাজাকে বলল যে আপনি আমাকে ক্ষমা করবেন। রাজা বলল যে আমি আপনাকে ক্ষমা করার কে? আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে ক্ষমা করব? তখন ব্যক্তিটি বলল যে আপনি হয়তো আমাকে চেনেন না, আমাকে জানেন না, কিন্তু আমি আপনাকে চিনি এবং আমি আপনাকে জানি। আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন এবং তার প্রপার্টিগুলো আপনি নিয়ে নিয়েছিলেন। সেই ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। আমার কাছে খবর ছিল যে আপনি সাধুর কাছে দেখা করতে গেছেন এবং এই পথেই আপনি ফিরবেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম যে আপনি ফিরে আসছেন না। তাই আমি যখন জঙ্গল থেকে বেরিয়ে এলাম তখন আপনার দেহরক্ষীরা আমাকে চিনতে পারে এবং আমাকে ইনজিওর্ড করে। তাই আবার আপনি কি করলেন?
যাকে আমি মারতে এসেছিলাম আপনি আবার কি করলেন, আমার জীবন রক্ষা করলেন। তাই আমি যতদিন বেঁচে থাকব আপনার দাসত্ব করব। শুধু আমি কেন, আমার সন্তানটাও আপনার দাসত্ব করবে সারা জীবন ধরে। রাজা তো খুব খুশি হলেন যে ব্যক্তি তার শত্রু ছিল সে আজকে তার বন্ধু হয়েছে। রাজা তার যে পার্সোনাল চিকিৎসক তাকে বললেন ওকে আরও ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে, এবং রাজার যে ভৃত্য ছিলেন তাকেও বললেন যে তুমি ভালোভাবে তার পরিচর্যা করো। এরপর রাজা তো তোমরা জানো যে রাজা গেছেন 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে। রাজা তো অধৈর্য হয়ে পড়েছেন, সাধুকে বললেন যে আপনি যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন তো বলুন, আর না হলে আমি চলে যাচ্ছি। সাধু তখন বললেন যে তুমি তো 3টে প্রশ্নের উত্তর পেয়ে গেছো। রাজা বললেন কোথায় পেলাম 3টে প্রশ্নের উত্তর? বলছে হ্যাঁ আপনি পেয়ে গেছেন। তাহলে প্রথম প্রশ্নটা কী ছিল রাজার? কোনো নির্দিষ্ট কাজ শুরু করার সবথেকে উপযুক্ত সময় কোনটা? রাজা তাকে এক্সপ্লেন করলেন, সাধু তাকে এক্সপ্লেন করলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সময় হচ্ছে এই বর্তমান সময়। কারণ আমরা বর্তমানের সময়ের ওপর আমাদের আধিপত্য আছে, আমাদের অতীতের ওপর আধিপত্য নেই, আমাদের ভবিষ্যতের ওপর আমরা কিছু করতে পারি না। আমরা যা কিছু করতে পারি এই বর্তমান সময়ের ওপরই আমরা করতে পারি, এবং আমরা বর্তমান সময়টাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি তবে আমাদের ভবিষ্যৎ ভালো হয়। প্রথম কোশ্চেনের উত্তর দিলেন যে বর্তমান সময় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। রাজার সেকেন্ড কোশ্চেন কী ছিল? রাজার সেকেন্ড কোশ্চেন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা। রাজা বললেন সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে যাদের সাথে তুমি আছো তারাই হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। এবং তার থার্ড প্রশ্ন ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি। রাজা বললেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেই মানুষদের সাথে তুমি আছো সেই মানুষের সেবা করাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সাধু আবার এক্সপ্লেন করে দিলেন রাজাকে কী রকম। রাজা প্রথম বলেছিলেন যে কোনো নির্দিষ্ট কাজ করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? সবথেকে গুরুত্বপূর্ণ সময় সাধু বলেছিলেন বর্তমান সময়। এবং তিনি আরও এক্সপ্লেন করলেন যে সময় তুমি আমাকে সাহায্য করছিলে অর্থাৎ মাটি কাটছিলে সেই সময়টাই ছিল তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ সেই সময় তুমি যদি মাটি না কেটে যদি তুমি চলে যেতে তাহলে কী হতো, ওই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল, তোমাকে হত্যা করতো এবং তুমি মারা যেতে। তাহলে সেই সময়টা যে সময়টা তুমি মাটি কাটছিলে সেই সময়টাই ছিল তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সেকেন্ড কোশ্চেন বললেন যে গুরুত্বপূর্ণ মানুষ কারা। বলেন সেই সময় গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছিলাম আমি, আর তুমি আমার সেবা করছিলে, এটাই ছিল তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এইভাবে রাজা সাধু খুব সহজ সরল ভাষায় রাজার 3টে প্রশ্নের উত্তর দিলেন, যে উত্তর রাজা অনেক জ্ঞানীগুণী মানুষদের কাছেও পাননি। এবার আমরা তো গল্প পড়লাম, লিও টলস্টয়ের গল্পটা পড়লাম, কিন্তু গল্পের মাধ্যমে আমরা লেখকরা কি করতে চান? একটা মেসেজ দিতে চান। কাদের মেসেজ দিতে চান? রিডারদের মেসেজ দিতে চান যারা গল্পটা পড়ছে। তা গল্প থেকে তো একটা কিছু শিক্ষা লাভ করি, এটা একটা প্যারাবল, এটা থেকে আমরা একটা নীতিগত শিক্ষা লাভ করব। লিও টলস্টয় এই গল্পটা লিখে, ছোট গল্পটা লিখে আমাদের মধ্যে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন। কি শিক্ষা দিতে চেয়েছিলেন? যে আমরা বর্তমান সময়টাকে ইউজ করব। ছাত্রছাত্রীরা তোমাদের জীবনে বর্তমান সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। তোমরা যদি বর্তমান সময়ে ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পড়াশোনা কেন, যে কোনো কাজই যদি বর্তমান সময়ে যত্ন করে করো সেই বিষয়ে তোমরা এক্সপার্ট হয়ে উঠতে পারবে। আর গুরুত্বপূর্ণ মানুষ কারা? গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তোমার বাবা মা, ভাই বোন এবং তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের মাস্টারমশাইরা, এরাই তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, এবং তাদের সেবা করাই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ জীবনের কাজ। লিও টলস্টয়ের কথা তোমরা যদি তোমাদের জীবনে ফলো করো তাহলে তার এই গল্প লেখাটা তার জীবনে একটা বিশেষ কৃতিত্ব হয়ে থাকবে। তাই আমি আশা করছি তোমরা তোমাদের জীবনেও এই গল্পগুলো বাস্তবায়িত করার, তার এই যে লিও টলস্টয় একজন রাজার মাধ্যমে এই যে 3টে প্রশ্ন দিতে চেয়েছিলেন, এই প্রশ্ন জানার ইচ্ছা শুধু রাজার না, এই 3টে প্রশ্ন জানতে হবে আমাদের সকলকে, আমাদের সকলকার মধ্যে এই 3টে প্রশ্ন জানতে হবে। শুধু জানলে হবে না, আমাদের জীবনে ফলো করতে হবে। অর্থাৎ কী জিনিস 3টে? যে আমরা বর্তমান সময়কে ইউটিলাইজ করব, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ কারা তাদেরকে আমরা চিনব, এবং তাদের সব সময় আমরা কি করব? তাদের যত্ন করব, তাদের কেয়ার করব। এই হচ্ছে আমাদের জীবনের কাজ। আমরা অনেক সময় রাস্তাঘাটে বেরোলে দেখতে পাই
এবং টিভিতেও অনেক সময় দেখতে পারি, খবরের কাগজেও দেখি যে রাস্তাঘাটে কী হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানুষটা অসহায়ভাবে সাহায্য করতে চাইছে, আমরা সেই সময় কি করি, মোবাইল নিয়ে ছবি তুলি এবং সেটা শেয়ার করে দিই আমাদের বন্ধু বান্ধবদের। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য সেই সময় সেই ব্যক্তিটার কাছে যাই না, গিয়ে তাকে আমরা হেল্প করি না। আমাদের জীবনে এই গল্পটা আমরা পড়লাম, গল্পটা পড়ার পর তোমরা নিশ্চয়ই আর এই কাজ করবে না। তোমরা কি করবে? অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। রাশিয়ান থেকে লিও টলস্টয় এই কথা বলেছেন। তার আগেও আমাদের দেশে আমাদের রামকৃষ্ণদেবও এক কথা বলে গেছেন। কি কথা বলে গেছেন রামকৃষ্ণদেব? তোমরা নিশ্চয়ই জানো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। রামকৃষ্ণদেবও এই কথা বলেছেন। তিনি অত এডুকেটেড ছিলেন না, কিন্তু কি দামি কথা তিনি বলে গেছেন। তার শিষ্য স্বামী বিবেকানন্দ তিনিও এক কথা বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীব প্রেমই শিব প্রেম, জীবকে সেবা করাই শিবকে সেবা করা, এ কথা বলে গেছেন। আবার আমাদের এক কবিও বলেছেন, কামিনী রায়, কি বলেছেন? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা একে অন্যের জন্য, শুধু নিজের জন্য বাঁচতে আসিনি। এই একে অন্যের জন্য, এটা যখন আমরা জানতে পারবো, তোমাদের শিখতে হবে। লিও টলস্টয়ের গল্প পড়ছো মানে তোমরা তোমাদের জীবনে ওইগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করবে। এই তিনটে রুলস তোমরা তোমাদের জীবনে, লিও টলস্টয় এটা চেয়েছিলেন প্রত্যেক মানুষের মধ্যে এই তিনটে জিনিস শিখুক, এই তিনটে জিনিস জানুক, প্রত্যেক মানুষ একে অপরের সাথে কোঅপারেশন করুক। লেখকের ছিল এই ইচ্ছা, তিনি লিখেছিলেন সেই আশা নিয়ে। তাহলে সেই লেখকের ইচ্ছা বাস্তবায়িত হবে, সেই লেখকের ইচ্ছা পূর্ণ হবে তোমরা তোমাদের জীবনে যদি এই নীতিগুলোকে ফলো করো। আমি প্রায় শুনি যে ভেলোর থেকে অনেক মানুষ এসেছেন, তাদের ট্রিটমেন্ট করে এসেছে, ওখানে শুনি ওই ডাক্তারদের ব্যবহার অতুলনীয়, যেন তাদের ব্যবহারই অর্ধেক রোগ সেরে যাবে। প্রায় যারা ভেলোর গেছেন চিকিৎসা করতে, সেই সমস্ত যারা ফিরে এসছেন তাদের কাছ থেকে একই কথা শুনি, অমায়িক তাদের ব্যবহার। তাহলে ব্যবহারই মানুষের সব থেকে পরিচয়। আজ ভেলোরবাসী সেই সুন্দর উপাধি লাভ করছে, মানুষ উপাধি পাচ্ছে, আমরা লাভ করছি, ভেলোরের কথা জানতে পারছি। তোমরাও আজকে আমার যা প্রোগ্রাম শুনছো, লিও টলস্টয়ের গল্প তোমরা পড়ছো, 3 কোশ্চেন্স তোমরা পড়ছো, তোমরাও তোমাদের জীবনে ব্যবহার মানুষের সাথে ভালোভাবে করতে শিখবে। তোমরাও আগামী দিনে বড় বড় কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তোমরা লিও টলস্টয়ের কথা ফলো করবে, তাহলেই লিও টলস্টয়ের গল্প পড়ানো তোমাদের জীবনে সার্থক হবে। এবার আমরা লাইন বাই লাইন, ছাত্ররা তোমরা যারা আমার প্রোগ্রাম শুনছো, তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো এবং সেখানে আমি লিও টলস্টয়ের যে সমস্ত লাইন বাই লাইন আমি তোমাদের ইংলিশ টু বেঙ্গলি মিনিং পড়ে তোমাদের বুঝিয়ে দেবো। গল্পটা অত্যন্ত সহজ বলবো না, জটিল, লেখাগুলোও জটিল, অনেক আগে রাইটার লিখে গেছেন এবং সে সমস্ত জটিল ব্যাপারগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা 3 কোশ্চেন্স গল্পটা খোলো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, it once occurred to certain Jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার। জার মানে কাদের বলা হয়? রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। সেই রাজা, অর্থাৎ তোমাদের প্রথমেই বলেছিলাম আমি রাজা, এখানে দিয়েছে জার। জার মানে রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। এই ওয়ার্ডটার কথা তোমরা মনে রেখো, জার বানানটা দেখবে TSAR। সেই জারের মাথায় প্রশ্ন এসেছিল, কি এসেছিল? যে টু নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু জিনিস শুরু করার সঠিক সময় কোনটা। ইফ ইউ নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, সে রাজা যদি জানতে পারতেন যে কোন লোকের কথা তিনি জীবনে শুনবেন, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কোন মানুষটাকে তিনি এড়িয়ে চলবেন, অ্যান্ড অ্যাবাভ অল ইফ ই অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি যদি জানতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজেই হাত দিতেন না কেন সেই কাজে তিনি ব্যর্থ হতেন না। এটা তো শুধু লিও টলস্টয় রাজার মাধ্যমে বলতে চেয়েছি, অ্যাকচুয়াল রাজার প্রবলেম নয়, এটা আমাদের সমস্ত মানুষের প্রবলেম, এটা আমাদের সমস্ত মানুষদেরকে জানতে হবে এই 3টে প্রশ্ন। And this thought having occurred to him, he had proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action. তিনি বললেন যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তিনি বিশেষভাবে পুরস্কৃত করবেন। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা তার সবথেকে প্রয়োজনীয় লোক, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি কী করেই বা জানতে পারবেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সেই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন রাজার মাথায় আসে।
অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, অনেক জ্ঞানী গুণী মানুষ এলেন, বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু সবাই তার প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ কেউ বললেন, কি বললেন, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের সঠিক সময় জানার জন্য আমাদের কি করতে হবে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল, আমাদের আগে থেকে একটা তালিকা তৈরি করে নিতে হবে। কীরকম তালিকা, ডেজ, মান্থ অ্যান্ড ইয়ার্স, আমাদের একটা দিনের তালিকা তৈরি করতে হবে, আমাদের একটা মান্থের সময় করতে হবে, যে কোন দিনে করব, কোন মাসে করব, এবং কোন ইয়ার্সে করব, বছরের কোন সময় করব, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেইভাবে আমাদের কার্যকর করতে হবে। যদি আমরা কার্যকর করি তাহলে আমরা সফল হব। এটা জ্ঞানীগুণী মানুষরা, কিছু জ্ঞানীগুণী মানুষ বললেন। অ্যান্ড অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট প্রপার টাইম, আর তাহলে আমরা কি করতে পারবো, সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবো। এটা কিছু জন জ্ঞানীগুণী মানুষের বক্তব্য, তারা রাজাকে বললেন। আদার্স ডিক্লেয়ার, আবার কিছু কিছু মানুষ রাজাকে কি বললেন, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, যে এটা টোটালি অসম্ভব টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আমরা যদি কোনো কাজই না পাই, কাজটা কি যদি না জানতে পারি, আমাদের কি হবে, কোন দিনে করব, কোন মাসে করব, কোন বছরে করব, আগে আমাদের তো জানতে হবে যে আমাদের কাজটা কি। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইম, তাই বলে এই নয় যে আমরা অলসভাবে সময় কাটাবো। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তাকে মনে রাখতে হবে কী ঘটছে, কোনো একজন রাজাকে মনে রাখতে হবে তার আশেপাশে কী ঘটছে। অ্যান্ড দেন টু ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, এবং তাকে করতে হবে সবথেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা তাকে করতে হবে। আদার্স এগেন, এই কথা যখন কিছু জ্ঞানীগুণী বললেন, তখন আদার্স কি বলছেন, আবার কিছু কিছু লোক কি বলছেন, সেড হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, রাজা যতই মনোযোগী হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যাই আশেপাশে ঘটুক না কেন, ইম্পর্টেন্ট জিনিস ঘটুক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান, একটা মানুষের পক্ষে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময় জানা একটা মানুষের পক্ষে অসম্ভব। এই চারপাশে তো অনেক কিছুই ঘটছে, এই কথা কিছু কিছু জ্ঞানীগুণী মানুষ বললেন। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, এবং তারা বললেন যে একজন বিজ্ঞ মানুষের, অর্থাৎ মন্ত্রী পরিষদ দরকার। কে করবে, মন্ত্রী পরিষদের কী দরকার, তারা রাজাকে সাহায্য করবে। কুড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, তারা বলে দেবেন রাজাকে, মন্ত্রী পরিষদ, যে সঠিক সময়ে সঠিক কাজটা কিভাবে করতে হবে। এই সমস্ত কিছু মানুষ বললেন। বাট দেন এগেন আদার সেড, আবার কেউ কেউ বললেন, কি বললেন, দেয়ার ওয়ার সামথিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, বলছেন মন্ত্রী পরিষদ করলাম, মন্ত্রীরা সমস্ত কিছু আলোচনা করবে, তারপর ডিসিশন নেবে, সে তো অনেক দেরি হয়ে যাবে। আমাদের জীবনেও তো অনেক কিছু সমস্যা হয় যেগুলো আমাদের ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয়। তাহলে মন্ত্রী পরিষদ, আমাদের দেশে কেউ আক্রমণ করলো, তাহলে আমরা কি করবো, সব মন্ত্রীদের ডাকবো, আলোচনা করব, একটা সভা হবে, তারপর সিদ্ধান্ত নেব, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে না আমাদের সিদ্ধান্ত নিতে। তাহলে সেই সমস্ত মানুষরা বললেন যে মন্ত্রী পরিষদ করলাম ঠিকই আছে, কিন্তু কাজ যদি আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়, তখন কি আমরা সেই সমস্ত সময় পাবো আমরা হাতে? এই সমস্ত কিছু জিনিস করে কিছু শিক্ষিত মানুষ দাবি তুললেন। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু অ্যাট ওয়ান্স ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, আমাদের সঙ্গে সঙ্গে কী করতে হবে, ডিসিশন নিতে হবে কাজটা আমাদের করার জন্য। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, আমাদের কি ঘটতে চলেছে আমাদেরকে জানতে হবে। বাট ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস, আবার কেউ কেউ বলছেন একমাত্র যারা ম্যাজিসিয়ানস আছে, যারা জাদুকর আছেন, তারাই বলতে পারে, হু নো দ্যাট দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস। আবার কেউ কেউ বললেন যে ম্যাজিসিয়ানসরা আমাদের কী করে, আমাদের আগে থেকে বলে দেয় না যে আগামী ভবিষ্যতে কী হচ্ছে। তাহলে কেউ কেউ বললেন যে আমরা কী হবে যখন জানতেই পারছি না আগামী দিন, তাহলে আমরা ম্যাজিসিয়ানসের হেল্প নিতে পারি, সেই ম্যাজিসিয়ানস আমাদের বলে দেবেন যে আমাদের কোন কাজটা করতে হবে। এটা পরামর্শ দিলেন আরও কিছু জ্ঞানীগুণী মানুষরা রাজাকে। এবার দেখি কি করছেন রাজা, কীভাবে এগোচ্ছেন। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, সাম সেড দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার দ্য কাউন্সিলার্স, কেউ কেউ বলল না, সব থেকে রাজার যাকে দরকার সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ। কাউন্সিলার্স মানে এ গ্রুপ অফ মিনিস্টার্স, মন্ত্রী পরিষদ, একজন মন্ত্রী পরিষদের দরকার যারা রাজাকে সাহায্য করবে। আদার্স বললো না, মন্ত্রী পরিষদের দরকার নেই, কাদের দরকার, প্রিস্টদের, পুরোহিতদের দরকার। আবার আদার্সরা বলছে, আবার কেউ কেউ বলছে না, ডক্টরসদের দরকার, ডক্টররাই আমাদের জীবন বাঁচায়, ডক্টরদের আমাদের সব থেকে আগে দরকার। হোয়াইল সাম সেড, আবার কেউ কেউ বলছে কি, দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসারি, যারা যুদ্ধ করছে রাজার জন্যে, যারা যুদ্ধ করবে, প্রাণ দেবে, তাদেরই আগের রাজাকে দরকার। এইভাবে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষরা এসে রাজাকে সাহায্য পরামর্শ দিচ্ছেন এই সমস্ত করার জন্য। এবার আমরা দেখি রাজা কার পরামর্শ নেন। টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট
ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন? আমাদের তৃতীয় প্রশ্নটা ছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। আবার কেউ কেউ বললেন যে না না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? বিজ্ঞান। আদার সেট, আবার কেউ কেউ বলছেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধের দক্ষতা দরকার। সাম সেট স্কিল ইন ওয়ারফেয়ার অ্যান্ড আদার্স, আবার কেউ কেউ বলছেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, আমরা যদি ধর্মীয় উপাসনা আগে সব থেকে দরকার। এইভাবে রাজাকে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ বিভিন্নভাবে রাজাকে পরামর্শ দিতে এগিয়ে এলেন। তাহলে দেখা যাক রাজা এবার কার পরামর্শটা নেন। অনেক শোনা অনেক রকমভাবে রাজাকে বললো, এবার রাজা তো বুঝতে পারছেন না কার জিনিস এবং ভালো লাগে কিনা আগে দরকার রাজার এই পরামর্শগুলো, তবে তো তিনি নেবেন। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত আনসার্সগুলো আলাদা আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, কারোর সাথে একমত হলেন না রাজা, কারোর সাথে একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকেই তিনি পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইসিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোশ্চেন্স, কিন্তু তিনি সঠিক প্রশ্নটা জানার জন্য আকুল হয়ে আছেন, জানতে হবে তাকে সঠিক প্রশ্ন। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হার্বি, তখন তিনি ঠিক করলেন যে একজন সাধুর পরামর্শ নেবেন। হোয়াইটলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যার জ্ঞান আছে যথেষ্ট, সেই সাধুটার তিনি সাহায্য নেবেন। দ্য হারমিট লিভড ইন এ উড, সেই সাধুটা কোথায় থাকতো? একটা জঙ্গলে থাকতো। এখান থেকে প্রশ্ন আসে আমাদের, সাধুটা কোথায় থাকতো? লিভড ইন এ উড, একটা জঙ্গলে থাকতো। হুইচ ই নেভার কুইটেড, কুইটেড মানে যেখান থেকে সে কখনো ছেড়ে আসেনি, ওই জঙ্গলেই ছিল তার সব কিছু। অ্যান্ড ই রিসিভড নান বাট কমন ফর্ম, ওই যেটা বলেছিলাম, তিনি সাধারণ মানুষদের ছাড়া আর কারোর সাথে দেখা করেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, রাজা কি করলেন? সাধারণ মানুষের পোশাক পরলেন। এবার রাজাকেই যেতে হবে, সাধু তো সাধারণ মানুষের ছাড়া কারোর সাথে কথা বলেন না, রাজাকে তার প্রশ্নের উত্তর জানতে হবে। রাজা সাধারণ মানুষের পোশাক পরলেন। বিফোর রিচিং দ্য হারমিট সেলস ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ওই ডিসমাউন্টেড কথা বলেছিলাম, ঘোড়া থেকে নেমে গেলেন। মাঝপথে তিনি ঘোড়া থেকে নেমে গেলেন। অ্যান্ড লিভিং ইজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডদেরও বললেন তোমরা এখানে থাকো। ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একা একাই গেলেন। কোথায় গেলেন? সেই সাধুর কুটিরে গেলেন। দেখি কুটিরে গিয়ে তিনি কী করছেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন তিনি গেলেন, রাজা গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট তখন কী করছিল? হারমিট মানে সাধু, সেই সাধু কী করছিল? মাটি কাটছিল। ইনফ্রন্ট অফ হিজ হার্ট, কোথায় কাটছিল? তার কুড়ে ঘরের সামনে মাটি কাটছিল। সিং দ্য জার, জারকে দেখে গ্রিটেড হিম, তাকে অভ্যর্থনা করলেন। ওয়েন্ট অন ডিগিং, এবং কী করতে লাগলেন? জার তখন দেখছেন মাটি কেটেই যাচ্ছে। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, সাধুটা কেমন ছিল? এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। সাধুটা কেমন ছিল? ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে রোগা, অ্যান্ড উইক, উইক মানে হচ্ছে দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক দ্য স্পেড, যতবারই তিনি মাটিটা কাটছেন, ইনটু দ্য গ্রাউন্ড হি টার্নড আ লিটল আর্থ, তিনি মাটি তুলছেন মাটি কেটে। হি ব্রেথ হেভিলি, তিনি কিন্তু খুবই হাঁপাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, রাজা তো তার কাছে গেলেন। অ্যান্ড সেট, গিয়ে তার কাছে কি বলেন? আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস হারমিট, আমি তোমার কাছে এসেছি বিজ্ঞ সাধু, টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স, আপনার কাছে 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন টু ডু রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে আমি কি করে সঠিক কাজটা করব। হু আর দ্য পিপল, কারাই সেই লোক, আই মোস্ট নিড অ্যান্ড হুম শুড আই দেয়ার ফর পে মোর অ্যাটেনশন, আমার জীবনে কাকে সব থেকে বেশি দরকার, তাহলে আমি তাকে বেশি গুরুত্ব দেবো দেন টু দ্য রেস্ট, বাকিদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আর আমার প্রথম মনোযোগ কার প্রতি দেওয়া উচিত, এই প্রশ্নগুলো তিনি সাধুকে করলেন। সাধু এবার কি করে দেখি। দ্য হারমিট লিসেন, সাধু তো শুনলেন, টু দ্য জার, জারের কথা শুনলেন, রাজার কথা শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু প্রথমে তিনি কোনো উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, তিনি জাস্ট কী করলেন? হাতে থুতু নিলেন। অ্যান্ড রিকমেন্স ডিগিং, রিকমেন্স করা মানে আবার পুনরায় মাটি কাটতে শুরু করলেন, মানে স্টার্টেড এগেন, আবার শুরু করলেন তার মাটি কাটা। ইউ আর টায়ার্ড সেট দ্য জার, যার তখন দেখছেন তো কোনো রেসপন্স করছে না, তখন তিনি কি বলেন? আপনি তো ক্লান্ত হয়ে পড়েছেন। লেট মি টেক দ্য স্পেড, আপনি আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, আপনি আপনার হয়ে কিছুক্ষণ কাজ করে দিন। থ্যাঙ্কস, যার সাধু কি বললেন? ধন্যবাদ। সেট দ্য হারমিট, সাধু বলেন আপনাকে ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং কি করলেন? জারকে, রাজাকে স্পেডটা দিলেন, স্পেড মিন্স কোদাল। অ্যান্ড হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি কি করলেন? মাটির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে বসলেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি দুবার মাটি খুললেন, দ্য জার স্টপড, এবার তিনি কি করলেন? রাজা মাটি কোটা বন্ধ করলেন। রিপিটেড হিজ কোশ্চেন্স, কিন্তু তিনি আবার প্রশ্ন রিপিট করলেন। রাজা তো গেছেন তার প্রশ্নের উত্তর পাওয়ার, তিনি তো প্রশ্ন করবেনই, কিন্তু যার তো অত, সাধু তো অত সহজে তাকে উত্তর দেবে না। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, ঠিকই তিনি কোনো উত্তর পেলেন না। বাট রোজ স্ট্রেচড আউট হিজ হ্যান্ডস ফর দ্য স্পেড অ্যান্ড সেড, একটু উঠে পড়লেন কোদালটা নিয়ে, নাও রেস্ট এ হোয়াইল, এবার বললেন তুমি এবার কিছুক্ষণ রেস্ট আউট অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবার আমাকে একটু করতে দাও। দেখো কত বিজ্ঞ সাধু,
আমরা কি করি, কেউ আমাদের কাজ করলে আরে করুক না, ও তো করছে, কিন্তু সাধু কি করলেন, রেস্ট নিয়ে আবার উঠে পড়লেন, আবার নিজের কাজ নিজে করছে। শেখার আছে আমাদের এই সাধুর কাছে। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড। রাজা তো তাকে স্পেডটা দিতে চাইছেন না, কোদালটা দিতে চাইছেন না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, তিনি তো ফুঁড়েই চলেছেন। 1 আওয়ার পাস্ট, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, অ্যান্ড অ্যানাদার, আবার আরেক ঘন্টা অতিবাহিত হয়ে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য তো অস্ত যাচ্ছে, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের নিচে চলে গেছে সূর্য, এবার প্রায় অস্ত যাবে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, আবার মাটিতে খুঁড়লেন, অ্যান্ড সেড, বললেন, আই কেম টু ইউ ওয়াইস মেন, বিজ্ঞ সাধু, আমি আপনার কাছে এসেছি ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। ইফ ইউ ক্যান নট গিভ মি নান, আর আপনি যদি উত্তর আমাকে দিতে না পারেন, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আপনি আমাকে বলে দিন, তাহলে আমি চলে যাব। এই কথা তিনি কাকে বললেন? তিনি সাধুকে বললেন। হেয়ার কামস সামওয়ান রানিং, ঠিক সেই সময় দেখা গেল যে একজন মানুষ দৌড়ে আসছে। সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ, চলো আমরা দেখি কে ওই ব্যক্তিটাকে, ছুটে কে আসছে। দ্য জার টার্নড রাউন্ড, ঘুরে দাঁড়ালেন, অ্যান্ড স, দেখলেন, কি দেখতে পেলেন? এ বেয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে দৌড়ে আসছে। মুখে কি, এক মুখ তার দাড়ি, সেরকম একটা মানুষ জঙ্গল থেকে ছুটে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, মানুষটা তার হাতটা ধরেছিল, প্রেসড এগেন স্টমাক, স্টমাক মানে পেটে, পেটে হাতটা ধরে মানুষটা দৌড়ে আসছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, রক্ত পড়ছিল ফ্রম আন্ডার দেম, রক্ত হাত বেয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা মানুষটার। হোয়েন হি রিচ দ্য জার, যখন তিনি জারের কাছে পৌঁছলেন, অর্থাৎ রাজার কাছে এলেন, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ফেন্টিং মানে অজ্ঞান হয়ে যাওয়া। কোথায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন? মাটিতে। মর্নিং ফিবলি, এবং প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং, মানুষের যে পোশাকটা সেটা খুলে দিলেন। আনফাস্টেন্ড করা মানে হচ্ছে টুক অফ করা, টুক অফ মানে খুলে ফেলা। টেক অফ যার প্রেজেন্ট ফর্ম, টেক অফ তার পাস্ট টেন্স হচ্ছে টুক অফ, টুক অফ মানে খুলে দিলেন। আনফাস্টেন্ড করা, ফাস্টেন্ড করা মানে কোনো জিনিসকে আটা, আনফাস্টেন্ড প্রিফিক্স হয়েছে, এবং সেই জিনিসটাকে তিনি কী করলেন? খুলে দিলেন। কী খুলে দিলেন? দ্য ম্যানস ক্লোদিং, মানুষের বস্ত্রটাকে শরীর থেকে খুলে দিলেন। দেয়ার ওয়াজ এ লার্জ ওয়াউন্ড, একটা বড় গর্ত হয়েছে। ইন স্টম্যাক, কোথায় হয়েছে? তার পেটে বড় গর্ত দেখতে পেলেন। দ্য জার ওয়াশড ইট, এবং সেই গর্তটাকে তিনি ওয়াশ করে দিলেন, পরিষ্কার করলেন। অ্যাজ বেস্ট অ্যাজ ই কুড, যতটা সম্ভব তিনি পারলেন ভালো রকমভাবে। অ্যান্ড ব্যান্ডেজ, এবং সেটাকে তিনি কী করলেন? এটাকে ব্যান্ডেজ করলেন উইথ ইস হ্যান্ডকারচিপ, কী দিয়ে? তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের কাছে, সাধুরের কাছে যে টাওয়েল ছিল, সেই টাওয়েল দিয়ে তিনি সেই ক্ষতস্থানটাকে পরিষ্কার করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত তো থামছে না, পেটে আঘাত করেছে, রক্ত অত সহজে থামে। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, বারবার ব্যান্ডেজটাকে চেঞ্জ করছেন। সোপড উইথ ওয়ান ব্লাড, সেই ব্যান্ডেজটা ভিজে যাচ্ছে রক্তে। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওয়াউন্ড, আবার তিনি ব্যান্ডেজ করছেন, এরকমভাবে চেষ্টা করছেন মানুষটাকে সারিয়ে তোলার। হোয়েন অ্যাট লাস্ট ব্লাড সিস্ট ফ্লোয়িং, অবশেষে যখন রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, মানুষটা বলল, কি বলল? যে আমি কিছু জল পান করবো। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, যার কী করলেন? ফ্রেশ ওয়াটার এনে দিলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিলেন। মিন ওয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য অস্ত চলে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম এ কুল, ঠান্ডা হয়ে আসছে। সো দ্য জার উইথ দ্য হারমিট সেল, জার এবং হারমিট কী করলেন? ক্যারেড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট, পুড়ে ঘরেতে নিয়ে গেলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানার মধ্যে শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস, মানুষটা তো চোখটা বন্ধ করেছিল, অ্যান্ড ওয়াজ কোয়াইট, চুপচাপ ছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, জার তো খুব ক্লান্ত হয়ে পড়েছেন। কেন ক্লান্ত হয়ে পড়েছেন? কারণ তিনি মাটি করেছেন, সেই কাজ তো তার করা অভ্যাস নয়। উইথ ইস, আবার হেঁটেও এসেছেন, ওয়াক, এই যে হেঁটে এসেছেন। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, তিনি যা কষ্ট করেছিলেন, দ্যাট হি হ্যাড ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনি ওই দরজার সামনেই কী করলেন? চৌকাঠেই শুয়ে পড়লেন। অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং বেশ ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি, এত সুন্দরভাবে ঘুমিয়ে পড়লেন, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, রাতের সারা রাত্রি খুব সুন্দরভাবে, কোনো উইদাউট বিঘ্নই, কোনো ডিস্টার্বই তার রাত্রিটা অতিবাহিত হয়ে গেল। এবার দেখি সকালে কি হচ্ছে। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তার তো মনে পড়ছে না, আরে বাবা আমি কোথায় এসেছি। হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা মানুষটা পাশে আছে। কে বাবা এই দাড়িওয়ালা মানুষটা? অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম, তার দিকে তাকিয়ে আছে। শাইনিং আইস, বেশ উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে আছে। ফরগিভ মি, লোকটা বলছে কি? আমাকে ক্ষমা করে দাও। সেড দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা মানুষটা বলছে আমাকে ক্ষমা করে দাও। ইন এ উইক ভয়েস, তার দুর্বল স্বর, কারণ অলরেডি সে আহত হয়েছে, তোমরা জানো।
When he saw the Tsar was awoke and was looking at him, যখন সে জারকে দেখলো তার দিকে তাকিয়ে আছে, রাজা তার দিকে তাকিয়ে আছে, এই প্রশ্ন সে রাজাকে করলো। I don't know you, রাজা তখন কি বলছেন, আমি তো তোমাকে জানি না, and have nothing to forgive you for, আর কি জন্যই আমি তোমাকে ক্ষমা করবো, আমি তোমাকে চিনি না, জানি না, আমি ক্ষমা করার বা কে? said the Tsar, রাজা বললেন তাকে, you do not know me but I know you, তখন সেই মানুষটা কি বললেন, যে রাজা আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে জানি। I am the enemy of yours, আমি হচ্ছি আপনার সেই শত্রু, who swore to revenge himself on you, আমি কি করেছিলাম, আমি শপথ নিয়েছিলাম যে প্রতিশোধ নেব, because you executed his brother, executed করা মানে কি, executed মানে হত্যা করা, killed করা, executed বানানটা কি আছে, EXECUTED, executed মানে হচ্ছে হত্যা করা, তুমি executed করেছিলে, তুমি কিল করেছিলে আমার ভাইকে, and seized his property, এবং তুমি কি করেছিলে, তার প্রপার্টিটা নিয়ে নিয়েছিলে। I knew you had gone alone to see the hermit, আমি জানতে পেরেছিলাম তুমি এই সাধুর কাছে একা একাই গেছো, and resolve, তখন আমি ঠিক করেছিলাম, রিজলভ করা মানে ডিসাইডেড করা, ঠিক করেছিলাম, টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, যে আপনি যখন একা একা ফিরে আসবেন সেই পথে আপনাকে আমি হত্যা করব এবং হত্যা করে আমার ভাইয়ের প্রতিশোধ নেব। বাট দ্য ডে পাস্ট, দিনটা অতিবাহিত হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম অ্যাম্বাস, অ্যাম্বাস মানে গোপন ডেরা, অর্থাৎ সেই লোকটা যে জায়গায় লুকিয়েছিল, সেই লুকিয়ে থাকা ডেরাটাকে বলা হয়, জায়গাটাকে বলা হয় অ্যাম্বাস, AMBUSH, অ্যাম্বাস মানে হচ্ছে গোপন ডেরা, যেখানে সেই ব্যক্তিটা লুকিয়েছিল রাজাকে হত্যা করার জন্য। টু ফাইন্ড ইউ অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি তোমার বডিগার্ডদের সাথে সম্মুখীন হলাম, অ্যান্ড দে রিকগনাইজ মি, এবং তারা আমাকে কী করলো, চিনতে পারলো, অ্যান্ড উন্ডেড মি, আর যখনই তারা চিনতে পারলো তখনই তারা আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে আসার চেষ্টা করলাম, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, আমি তো রক্তপাত হয়েই আমি মরে যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই ওয়াউন্ড, হ্যাড কথাটার মানে এখানে কিন্তু ইফ, মানে যদি না আপনি আমাকে সারিয়ে তুলতেন, তাহলে হ্যাডের কিন্তু মানে যদিও হয়, তাহলে এখানে হ্যাডের মানে কি হয়েছে, যদি হয়েছে। হ্যাড ইউ নট ড্রেসড মাই ওয়াউন্ড, যদি না আপনি আমাকে কি করে দিতেন, আপনি আমাকে সারিয়ে তুলতেন। আই উইশ টু কিল ইউ, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম আপনাকে হত্যা করতে, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি কি করলেন, আমার জীবনকে রক্ষা করলেন। নাও ইফ আই লিভ, আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করে যাব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার বিশ্বস্ত স্লেভ হয়ে, দাস হয়ে আপনাকে সেবা করে যাব। অ্যান্ড উইল বিট মাই সন্স ডু দ্য সেম, আমার ছেলেরাও কি করে যাবে, ঠিক একই রকমভাবে আমি যেমন আপনার সেবা করব, আমার সন্তানরাও আপনার সেবা করবে। ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা কে বললেন, সেই ব্যক্তিটা বললেন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, এই কথাটা শুনে রাজা তো খুব খুশি হলেন। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজি, যে তার শত্রু ছিল তার সাথে কি হয়েছে, আজকে খুব সহজেই তার সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে। অ্যান্ড টু হ্যাভ গেন্ড হিম ফর এ ফ্রেন্ড, তিনি তাকে কি পেলেন, শত্রুকে বন্ধু হিসাবে পেলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি কেবলমাত্র তাকে ক্ষমাই করে দিলেন না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার চাকরদের পাঠিয়ে দিলেন। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস, ফিজিশিয়ানস মানে হচ্ছে ডাক্তার, তিনি তার ডাক্তারদের বললেন টু অ্যাটেন্ড হিম, বলে এই মানুষটাকে সেবা করবে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং প্রতিশ্রুতি দিলেন যে তার ভাইয়ের সম্পত্তি তাকে ফিরিয়ে দেবে। হ্যাভিং টেকেন লিভ, তার কাছ থেকে বিদায় নিয়ে, দ্য উন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য হারমিট। এবার তো সেই রাজার এবার মনে পড়ে গেছে তার তিনটে প্রশ্ন উত্তর পেতে হবে, তিনি কোথায় গেলেন, সেই সাধুর কাছে গেলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেক অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট। তিনি চলে যাওয়ার আগে তিনি বলছেন, অনেকক্ষণ ধরে প্রশ্ন করছি, সাধু আমার উত্তর দিচ্ছে না, এবার তিনি ঠিক করলেন লাস্ট বার একবার বলে দেখা যাক উত্তর পাওয়া যায় কিনা, দিয়ে আমি চলে যাব। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমি তখন বাইরে ছিলেন, অন ইজ নিস, হাঁটুর গেড়ে তিনি বসেছিলেন, সোয়িং সিটস, তিনি কি করছিলেন, বীজ বুনছিলেন, ইন দ্য বেডস, বেড মানে হচ্ছে সেই জমিতে, দ্যাট হ্যাড বিন ডাক, যে জমিটা গর্ত করা হয়েছিল দ্য ডে বিফোর, আগের দিন গর্ত করা হয়েছিল, সেখানে তিনি বীজ ছড়াচ্ছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, রাজা কি করলেন, রাজা তার কাছে গেলেন, অ্যান্ড সেড, বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতন আপনাকে রিকোয়েস্ট করছি, আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, বিজ্ঞ সাধু, আপনি আমার তিনটে প্রশ্নের উত্তর দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, যার বললেন তুমি তো উত্তর পেয়ে গেছো, সেড দ্য হারমিট, সাধু বললেন যে তুমি তো উত্তর পেয়ে গেছো। স্টিল ক্রাউচিং অন ইজ থিন লেগস, তিনি তার পাতলা পাটা কি ভাঁজ করে বসেছিলেন। অ্যান্ড লুক আপ অ্যাট দ্য জার, যারের দিকে তাকালেন, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল। হাউ আনসার, রাজা বললেন আমি কি করে উত্তর পেলাম। হোয়াট ডু ইউ মিন, আক্স দ্য জার, রাজা বললেন কি বলতে চাইছো, আপনি আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। ডু ইউ নট সি মি, রিপ্লাইড দ্য হারমিট, এবার সাধু বললেন তুমি দেখতে পাচ্ছ না। ইফ ইউ হ্যাড নট পিটিড, যদি আপনি আমাকে দয়া না করতেন, মাই উইকনেস, আমার দুর্বলতা, ইয়েস্টারডে, যেটা গতকাল আপনি আমি যখন মাটি কুড়ছিলাম,
আমার দুর্বলতায় আপনি আমাকে সাহায্য করেছিলেন। অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস, আপনি যদি জমিটা না কাটতেন ফর মি, আমার জন্য আপনি যদি না করতেন, মাটি কাটতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, আপনি যদি আপনার পথে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই লোকটা আপনাকে অ্যাটাক করতো। ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আর আপনি তখন অনুতাপ করতেন কেন আমি সাধুর কাছে থেকে গেলাম না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় যে সময়টা আপনি মাটি কাটছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি হচ্ছিলাম তোমার কাছে সেই সময় সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড, আমার ভালো করাই ছিল, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, আর যখন তুমি কী করছিলে, সে লোকটা সেবা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওয়াউন্ডস, আর আপনি যদি তার ওই ক্ষতস্থানটা যদি ছাড়িয়ে তুলতেন, হি উড হ্যাভ ডায়েট, সে তো মারাই যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আর তাহলে তার সাথে কোনো সম্পর্কই তৈরি হতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আর সেই জন্যে সেই মানুষটাও ছিল সেই তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আর সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে নাও। নাও মানে কি? নাও মানে এখন বা বর্তমান কাল, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। কারণ বিকজ কিসের জন্য? ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কি থাকে, এই বর্তমান সময়ের উপর আমাদের ক্ষমতা থাকে। অর্থাৎ আমাদের অতীতের উপর আমরা যা হয়ে গেছে আমরা কিছু করতে পারি না, ভবিষ্যতে কি হবে তাও আমরা জানি না। আমাদের সময় হচ্ছে বর্তমান সময়, বর্তমান সময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময়। আমি তোমাদের আগেও বলেছিলাম এই সময়টা তোমাদের কি করতে হবে, তোমাদের ইউটিলাইজ করতে হবে। দ্য মোস্ট নেসেসারি ম্যান, আর সব থেকে প্রয়োজনীয় মানুষ কারা? ইজ উইথ হুম ইউ আর, তুমি যার সাথে আছো। ফর নো ম্যান নোস, কেউই জানে না হোয়েদার হি উইল হ্যাভ এভার হ্যাভ ডিলিংস উইথ এনি আদার এলস, তার হয়তো আর অন্য কারোর সাথে দেখা হবে কি হবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স, আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটা? টু ডু হিম গুড, যার সাথে তুমি আছো তার ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন্টু দিস লাইফ, আর ভগবান তো আমাদের এই পারপাসই পাঠিয়েছে, কিসের জন্য? আমরা একে অপরের অন্যের সাথে থাকবো, অন্যের হয়ে কাজ করব। যে কবিতার আমরা পড়েছিলাম, প্রথমেই বলেছিলাম, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা একে অপরের জন্য এই পৃথিবীতে এসেছি, তাহলেই কি হবে? লিও টলস্টয়ের গল্প পড়া তোমাদের কাছে সার্থক হবে। আমি তোমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবছরে যেগুলো আসতে পারে, আমি সেগুলো দু একটা আলোচনা করছি তোমাদের সাথে, বলে দিচ্ছি। একদমই স্যার, একদম শেষের দিকে যেহেতু আমরা রয়েছি, মোটামুটি 5 মিনিটের মতন আমাদের হাতে সময় রয়েছে। স্কেচ, প্রথম থেকেই যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ জার, যারের চরিত্রটা তোমরা এখান থেকে পড়বে। যারের চরিত্রটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, রাজার চরিত্রটা। আর তারপর আসছে হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স, অর্থাৎ 3টে প্রশ্ন কি। হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স, তোমরা জানো 3টে প্রশ্ন কি, আমি তোমাদের আগেও বলেছিলাম। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন। যে কোনো নির্দিষ্ট কাজ করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সেটা ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা, আর তৃতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা দেখবে বছরে কোনো না কোনো বারেই এসেছে, প্রত্যেকবারেই কিন্তু বছরে এই 3টে প্রশ্ন কিন্তু এসে গেছে। এই 3টে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিতে চাই, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, কেন যার সাধুর কাছে গিয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো যার সাধুর কাছে কেন গিয়েছিল। সাধুর কাছে গিয়েছিল 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। টু গেট ব্যাক দ্য আনসার অফ দ্য 3 কোশ্চেন্স, সাধুর কাছে গিয়েছিলেন। হোয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগাইজ, ছদ্মবেশে কেন গিয়েছিলেন? কারণ ছদ্মবেশে না গেলে সাধু তো তার প্রশ্নের উত্তর দেবে না। He did not get his answer without disguise. If he goes to the hermit, he will not give his reply. So he went to the hermits on disguise. তাহলে ছদ্মবেশে কেন গিয়েছিলেন সেটাও আমরা পেলাম। আর আমাদের আরেকটাও সাথী আছে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার মেট হিম, আর হারমিট তখন কি করছিলেন যখন জার তার সাথে সাক্ষাৎ করছিল। হারমিট কি করছিল? হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট কি করছিল? মাটিটা খুঁড়ছিল। তাহলে এই 3টে প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাবে। আশা করছি এই 3টে প্রশ্ন করলেই তোমরা পরীক্ষাতে এবছরে প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমরা লিখে আসতেও পারবে। বেশ, এই কটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও কিছু শর্ট কোশ্চেন তো এখন অনেক রকমভাবে আর কি সামনে আসে, মাল্টি অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলোও আসে, তো সেই কোশ্চেন যদি কিছু একটু বলে দেয়। হ্যাঁ, ইয়েস, আমি তোমাদের কিছু মাল্টিপল চয়েস তোমাদের কিছু কোশ্চেন্স আলোচনা করতে চাই। তোমরা দেখে নাও, এখান থেকে মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন আসতে পারে। দ্য হারমিট লিভড ইন, কোথায় বসবাস করতো? হারমিট লিভড ইন, তোমরা নিশ্চয়ই জানো আমাদের 3-4টে অপশান থাকে। হার্ট ইন দ্য ভিলেজ, তারপরে আছে প্যালেস, রাজপ্রাসাদে। হার্ট ইন দ্য উডস, জঙ্গলে, হাউস, কোথায় বসবাস করতো? তোমরা নিশ্চয়ই জানো, হার্ট ইন দ্য উডস।
জঙ্গলে বসবাস করতো। দ্য হারমিট মেট অনলি কার সাথে সাক্ষাৎ করেছিল? তোমরা জানো কার সাথে সাক্ষাৎ করতো হারমিট? দ্য কমন পিপল। কমন পিপল মানে কি? সাধারণ মানুষদের সাথে হারমিট কী করতেন? সাক্ষাৎ করতেন। আর আরেকটা প্রশ্ন আমি বলছি, দ্য জার ওয়েন টু দ্য হারমিট কখন গিয়েছিল? অ্যালোন গিয়েছিল, একা গিয়েছিল? বিভিন্ন রকম অপশান থাকে সেখানে, তাহলে বলবে কি একা একা গিয়েছিল। তারপরের কোশ্চেন্স আমরা চলে আসছি, হোয়েন দ্য জার রিচ দ্য হারমিট, যখন জার হারমিটের কাছে গেল তখন হি ওয়াজ তখন কী করছিল? তোমরা কী বলবে? হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সে কী করছিল? মাটিটা কাটছিল। দ্য হারমিট ওয়াজ, আমি তোমাদের আগে বলেছি সাধুটার চেহারাটা কেমন ছিল? ফিবল। ফিবল মানে কি? দুর্বল ছিল। আবার কোশ্চেন আসতে পারে, হোয়াই ওয়াজ দ্য জার কিন টু গেট অল দ্য আনসার্স, কেন তিনি সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছিলেন? কারণ হি ডিড নট ওয়ান্ট টু ফেল ইন হিজ লাইফ, কারণ তিনি তার জীবনে ব্যর্থ হতে চাননি। যারা জীবনে সফল হতে চান তারাই তো তিনটে প্রশ্ন চাইবে উত্তর করতে। সাধু তোমরা দেখতে পেলাম জীবনে সফল হতে চেয়েছিল, অর্থাৎ সফলতা হওয়ার জন্য আমাদের রাজা কি করেছিলেন? রাজা তার রাজ পরিবেশ ছেড়ে দিয়ে সাধারণ মানুষের ছদ্মবেশে তিনি কী করেছিলেন? হারমিটের কাছে গিয়েছিলেন। তাহলে আমাদের মধ্যে কি থাকা দরকার? আমাদের জীবনে আমরা সফল হব এই মানসিকতা আমাদের দরকার। বেশ, এবং সত্যি এত সুন্দরভাবে যেভাবে চ্যাপ্টার আর কি স্যার আমাদের সামনে তুলে ধরলেন, এরপর আর অন্য রকমের কোনো কোয়েশ্চেন তোমাদের মধ্যে এসছে বলে মনে হয় না। কিন্তু তাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তী সময় যখন আমরা স্যারকে পাবো তখন অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো করতে পারো, যেহেতু আমাদের এই অনুষ্ঠানে তোমরা সরাসরি কথা বলতে পারো এবং ফোন নম্বরও তোমাদের সামনে স্ক্রিনে এই মুহূর্তেও তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং সেই প্রশ্ন তোমরা একটু নোট ডাউন করে রাখো এবং পরবর্তী সময় যখন স্যারকে আবারও আমরা পাবো তখন সেই কোয়েশ্চেন কিন্তু তোমরা রাখতে পারো স্যারের কাছে। আজকে যেহেতু সময় একদম নেই সেই কারণের জন্য এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। এবং একই সঙ্গে প্রত্যেককে আরও একবার বলি, যেই চ্যাপ্টারটা আজ মূলত আলোচনা করা হলো সেটা পারলে পরে একবার একটু চোখ বুলিয়ে নাও, তাহলে স্যার এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন সেটা কিন্তু একেবারে মাথায় গেঁথে যাবে আর ভবিষ্যতে কোনো রকমের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আজকের মতন বিদায় নিচ্ছি, তবে অন্যান্য প্রত্যেকটা দিন যেমন তোমাদের নজর থাকে সিটিভিএন এর পর্দায় এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেমন তোমরা নজর রাখো, ঠিক একই রকমভাবে তোমাদের সঙ্গ কিন্তু চাই। এবং এখানেই অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থেকো।